25শে জুলাই 2025 আনুমানিক সকাল 11টায় আমি আমার ফ্যামিলির একজন সদস্যকে নিয়ে একটা জায়গায় নিয়ে যাই খুব দরকারে। শুক্রবার ছিল দিনটি। তো ওনারা দিয়ে আসার সময় আমি একটা ট্রিপ পাই। ট্রিপটা হচ্ছে উনি যমুনা ফিউচার পার্কে যাবে। প্রায় 250 টাকার মতো ভাড়া ছিল। আর মানে অ্যাপসের ভাড়ার চেয়েও প্রায় 50 টাকার মতো কমে ওনারা নিয়ে যায়, মোটামুটি অনেক দূর থেকেই নিয়ে যাই। শুক্রবার আমার বের হওয়ার কথা ছিল না, মানে আমি শুক্রবারে রাইড শেয়ার করি না, বাট যেহেতু পেয়ে গেছি ভাবলাম দিয়ে আসলাম, আবার যদি আরেকটা আসার সময় পেয়ে যাই তাইলে মোটামুটি একটা অ্যামাউন্ট হবে, টাকা কিছু হলেও থাকবে বা ওই দিনের বাজারটা হয়তো অন্তত চলবে। তো ওনারা নিয়ে যাই যমুনা ফিউচার পার্কে। আমার আধা ঘন্টার মতো লাগছে ওনারা নিয়ে যেতে। তো নিয়ে এলো, ওনার নামানোর পর উনি বলতেছে, ভাই আমি 15-20 মিনিট যদি আপনি ওয়েট করেন তাহলে আমি আবার চলে যাব। আমি ভাবলাম তো ঠিকই হয়, আমার বাসা ওই দিকে, তাইলে অসুবিধা নাই, আপনি 15-20 মিনিট ওয়েট করেন। তারপর ওনার জন্য আমি 25 মিনিট অপেক্ষা করলাম, উনি আসছে না। 30 মিনিট পর একটা কল দিলাম, দে ভাইয়া আপনি কি যাবেন? বলছে ভাই আরো 15-20 মিনিট লাগবে। ফলে আরো আধা ঘন্টা পর, মানে টোটাল অন অ্যান অ্যাভারেজ 1 ঘন্টা প্লাস, মানে 1 ঘন্টার আশেপাশে সময় পরে উনি আসছেন। এবং ওনারা নিয়ে আমি আবার মানে ওনার গন্তব্যে পৌঁছানোর জন্য বা আমার বাসার দিকে আবার রওনা করি। তো ওনার বাসা ছিল ডান দিকে, মানে মানে আমি তো বাম দিক দিয়ে আসছি, তো উনার ডান পাশে 100 গজ, মানে ডান পাশে একটা কাটা ছিল, উল্টো যাইতে পারে। তো আমি ভাবলাম যে লোকটা বলতেছে বা লোকটা ছিল বা একটু 100 মিটার, এমনিতে আমি মানে উল্টো খুব করতে যাই না। শুক্রবার পরে অনেকদিন চিন্তা করে যে শুক্রবার, তারপরে গাড়ি ঘোড়া নাই, একটু সময় উল্টো দিয়ে ওনারা যদি বাসা পৌঁছতে পারি তাহলে ভালো, মানে লোকটা উপকৃত হবে, এট দ্য সেম টাইম মানে আমারও তো উপকৃত হয়েছি, মানে নিয়ে আসছে, আমি দিয়ে যেতেছি। তো ওনার ইয়ে করে আমি উল্টো দিকে প্রায় 100 বা 150 মিটার হবে, তো একটু মানে টার্ন করে কাটার সময় ঢোকার পর গাড়ি নাই, একটা অটো দেখি স্ট্যান্ড মানে বাম পাশে দাঁড়ায় আছে। তো আমি মানে 15-20 কিলো, মানে পার কিলোমিটার দূরে, পার আওয়ার কিলোমিটার দূরে, মানে গতিতে আমি যাচ্ছিলাম ওনার নিয়ে, মানে যেহেতু একটু স্লোতে যাওয়া ভালো। তো একটা অটো স্ট্যান্ড করা, আমরা তো ভাবিও না যে উনি যে হঠাৎ করে মুভ করবে। তো স্ট্যান্ড করা, যখন ওই অটোটা ক্রস করবো হঠাৎ করে উনি বাম দিয়ে একদম ঢুকাই দিচ্ছে, মানে একদম আমাদের মানে উনি যে ব্রেকটা আমাদের স্ট্যান্ড করে ফেলাই দিচ্ছে, ফেলাই দেওয়াতে আমার ডান পাশে যে গ্লাসটা আছে ওইটা একদম পুরোপুরি ভেঙে গেছে। আর আমি পড়ে যাই উপরে গিয়ে, আর উনি পড়ে। তো আমার কিছু হয় নাই, যেহেতু আমি গাড়ির উপরে পড়ছি আর গাড়ির সিটের উপরে পড়ছি, আমার তেমন একটা কিছু হয় নাই। আর পিছনে যিনি ছিল উনি রাস্তায় পড়ছে, খুব একটা গতিতে না, তো ওনার পায়ের হাঁটুর একটু ছাল উঠে যায় বা হাঁটুতে একটু ইয়ে হয়ে যায়। তো যাওয়ার পর আমার তো মানে তৎক্ষণাৎ আমার মাথায় একটু মানে রাগ উঠে গেছে। তখন আমি ওনার যে সামনের যে ইয়েটা ছিল, অটোর সামনে একটা পেপার থাকে না, শক্ত পলিথিনের মতো, ওইটা আমি টানতে ছিঁড়ে ফেলছি। আমি বলবো ভাই আপনার গ্লাস নাই, আপনি মুভ করবেন, আপনি পিছনে গাড়ি আসছেন কিনা দেখবেন না, বা অ্যাটলিস্ট আপনি তো গ্লাসটা দেখবেন যে একটা মানুষ আসতেছে কিনা, গাড়ি না আসুক একটা মানুষও তো আসতে পারে, আপনি তো মাইরে দিতেন। তো এটা হওয়ার পর সবাই মানে পাবলিক বলতেছে ঠিক আছে, এই সেই সবাই জড়ো হয়েছে। তো আমি বলতেছি ভাই আমার গাড়ির এই গতি হয়েছে, দেখেন আমার গ্লাস ভেঙে ফেলছে, আমার ওই যে থ্রোটলটা আছে ব্রেক হিস্টারিং, ওইটা একটু মানে চাপা হয়ে গেছে, মানে যেহেতু এমনি ফেলাই দিছে এদিকে পড়ছে, চেপা হয়ে গেছে। আর নিচের যে চার কোণাটা লোহার শিকের মতো থাকে না গাড়ির হুন্ডা, তো ওই গাড়ির মানে এইটাও একটু মানে বাঁকা হয়ে গেছে। তো বলছি ভাই আমার ক্ষতিপূরণ দেয়। তো জনগণ এসে বলতেছে ভাই ও তো গরিব মানুষ, এই ভাই আমি তখন বললাম ভাই
আমি কি ধনী মানুষ? আমি ধনী মানুষ হলে আমি অ্যাপসে গাড়ি ভাড়া চালাইতাম বা আমি রাইড শেয়ার করতাম? বলতেছে হ্যাঁ ঠিক আছে। ওনার হয়তো পরিচিত কিছু লোক আইসা, স্থানীয় লোক আইসা বলতেছে ভাই আপনার ভিসা তো আপনি করে ফেলছেন, আপনার হইতেছে আপনি ওনার পেপার ছিঁড়ে মানে সামনের ইয়েটা ছিঁড়ে ফেলছেন। আমি বলি ভাই ওটার দাম 50 টাকা, আমি ওনার 50 টাকা দিয়ে দিই, উনি আমার ক্ষতিটা দিয়ে দিই। বলতেছে না না এটা হয় না, উনি গরিব মানুষ এই সেই। তো ওনার সাথে তর্ক বিতর্ক, ওনার একটা আবার ওনার আরেকজন লোক এসে আত্মীয় এসে বলতেছে ভাই আপনি কিন্তু চলে যান, তর্ক করতেছেন কি জন্য? বলছি না দিবে না বা দিবে না, এখান থেকে চলে যান। তো বাধ্য হয়ে কি করবো, দিবে না, মানে জোর করে তার নেওয়া যায় না, চলে আসলাম। তো ওই যে হাতে যে পায়ে এটা হয়েছিল, মানে ওনারা কিছু বলতে পারে নাই। বলতে পারে না কি জন্যে? ওই যে পায়ে আমার যাতে তো পায়ে একটু সিলা গেছে, তাই না? সিলা বলছে মানে একটু দাগ হয়েছে আর কি, মানে বড় করে না, একটু হালকা দাগ সিলা গেছে। তো উনি উনি আমি বলছি যে ওনারা অ্যাটলিস্ট চিকিৎসা করান। তো বলতেছে হ্যাঁ ওনারা নিয়ে যাবে। কত সময় পরে বলতেছে ভাই এইটা কি ঠিক হয়ে যাবো, মানে হসপিটালের গাড়িটা দিয়ে যাবে, দুজনে মিলে যান। এখন আমি বলছি ঠিক আছে দুজনে মিলে যান। উনি আবার অটো তুই যাবে না, উনি আরেকজনের লোক পাঠায়। তো এই করতে করতে মানে সমাধান হয়েছে, আচ্ছা ঠিক আছে চলে যান। পরে আমি তো আমার গাড়ি নাড়াল ছাড়া করতেছি, কি কি করতেছি দেখতেছি, তখন ওই যাত্রী যাত্রী কিন্তু ইতিমধ্যে তার মানে একদম গন্তব্যে পৌঁছে গেছে, মানে যেহেতু রাস্তার পাশেই ওই জায়গায় অ্যাক্সিডেন্টটা ঘটছে। তো উনি হচ্ছে পৌঁছেই গেছে। তো পৌঁছে যাওয়াতে আমিও ভাবলাম যে এখন তো আর কি সমস্যা। তো আমি গাড়ির কি কি ঠিক হয়েছে মানে নষ্ট হয়েছে না হয়েছে এগুলো নিয়ে আমি দেখতেছিলাম। তখন আমার যাত্রী এসে আবার বললো ভাই এটা কোনো কথা ভাই, আমার চিকিৎসা অন্তত করান। আমি ভাবছি চলেন মানবিক দিক দিয়ে তো এটা করাই যায়, উনি যেহেতু করাইতেছে না, যদিও উনার মানে 80% দোষ, 20% দোষ আমার, কারণ আমি উল্টা আসছি। বাট উনি উল্টাই যাবে, মানে উনি উল্টো করে গাড়ি ছিল, মানে উল্টার দিকে ঘুরাইতেছিল, মানে উনি উল্টো পাশে ছিল, উল্টো মানে আবার ডান পাশে যাবে আর কি, ঘুরাইতেছিল। তো আমি বলছি উনিও ভাই উল্টা দেখছেনই তো আপনি কোইন্সিডেন্টটা, আপনার কথা মতোই আমি এই দিক দিয়ে ঢুকাইলাম, তো হুট করে যদি একজন মানুষ ঘুরায় আমি ইয়ে করতে পারি না। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, আপনারা চলেন, আমি ফার্মেসি থেকে ব্যান্ডেজ করাই যে আপনারা একটা ট্রিটমেন্ট করাই। তো ফার্মেসিতে যাওয়ার পর ওনারে মানে উনি মানে সুযোগের সদ্ব্যবহার করতেছে। উনি মানে চাইছিল যে ওনার একটা পরিচিত একটা ফার্মেসি ওনাকে যাইতে, উনি এটা আনফরচুনেটলি বন্ধ ছিল, বন্ধ থাকাতে বোধহয় আমার ভালোই হয়েছে, নাইলে অনেক কিছু ঘটতে পারতো আমার সাথে। তো ওইটার পাশের দোকানটা খোলা ছিল, তো উনি যা যা লাগার একটা ইঞ্জেকশনও দেয়। উনি মানে এক্সট্রা বলতেছিল ভাই আমার এই জায়গায় ব্যথা করতেছে, এই জায়গায় এই মানে আমি তো জানি আমার অ্যাক্সিডেন্ট আরো হয়েছে না, মানে আমার নিজেরও অ্যাক্সিডেন্ট এইরকম, মানে দেখা করার কথা না, তারপরেও ঠিক আছে। মানে উনি মানে এক্সট্রা ভাব যে ভাই ভাঙে টেঙে গেল নাকি, এই সেই গেল কেন নাকি নাই, মানে উনি আমার উপরে মানে আমার এটা সুযোগ নিতে চাচ্ছে। পরে বলছে আর ডাক্তার বলছে ভাই এটা একটু সিলাই গেছে, এটা কি আবার ভাঙে ভাঙে গেলে আপনি হাঁটতে পারতেন। তো তাও ওনার কথা মতো একটা ইঞ্জেকশন দিল। ইঞ্জেকশন দেওয়ার পর 720 টাকার মতো ওষুধ দিল। উনি বলছে ভাই একদিনে দিব না 2 দিনে, বলছে 5 দিনের দেন। 5 দিন না 4 দিনের ওষুধ উনি লেগে মানে ওষুধ সহ দেন। পরে আমার কাছে ইনস্ট্যান্ট টাকা ছিল না, কারণ আমি উনি নিয়ে যাই আবার নিয়ে আই, আসার ভাড়া তো উনি দেয়ই না। আসার ভাড়া ছিল 250, যাওয়ার ভাড়া 250। তো যাওয়ার সময় আমি 100 টাকার 100-150 টাকার তেল ভরে নেই ওই এয়ারপোর্টের ইয়ার থেকে। তো তেল ভরে নেই, আসার সময় তো আমার কাছে তাইলে কত ছিল, 100 টাকা তেল ভরে নেই 150 টাকা থাকে। তো আসার সময় তো আসার পরে 720 টাকার মতো বিল আসছে। আমি বলছি ভাই 100 টাকা রাখেন, আপনার কাছে টাকা থাকলে দিয়ে দেন, আমি বিকাশে বাসায় গিয়ে দিয়ে দিব। আমিও বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে আসতে না আসতে উনি ফোন দেয় ভাই টাকাটা তো দিলেন না। আমি বলছি ভাই আমি বাসায় আসছি, আমি দিব সন্ধ্যার দিকে, কারণ হচ্ছে আমি আমার বাসার যে মেম্বার ও একটু বাইরে গেছে, ওর কাছেই তো টাকা থাকে, তো ওর কাছে টাকা আমার কাছে আসলে ছিল না তখন। তো সন্ধ্যার দিকে আবার আরেকবার কল দেয়, ভাই আসছে, আমাকে আসে নাই এখন, মানে 1 ঘন্টা পর আবার কল দেয় আসছে, আমাকে আসে নাই।
আরেকবার কল দে ভাই, সন্ধ্যা দিকে পাঠাই। আমি বলি আচ্ছা ভাই পাঠাবো না। ভাই সম্পর্ক ভালো থাকতে থাকতে পাঠান। আমি বললাম ভাই আমি তো না করে নাই, আমি আপনারে মানে চিকিৎসা করাবো দেখি আমি সেদে সেদে আপনারা বলছি চলেন আমি নিয়ে যাই, নাহলে আমি আপনার যাইতাম। যে কোইন্সিডেন্ট ঘটেলো বা যার কারণে হ্যাঁ তো কিছুই শিখতে পারেন নাই, এখন আমি আপনাদের চিকিৎসা করাইলাম, আপনি আমাদের হুমকি দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে আমি টাকা দিচ্ছি 720 টাকা বাদে ওনারে আমি 250 টাকা তো উনি ভাড়া দেয় নাই, 250 টাকা চাইও নাই, 250 টাকা আর হচ্ছে আমি হচ্ছে 250 টাকা দিয়ে দেন আর আমি 100 টাকা দিছি, তাহলে 350 টাকা টোটাল দেওয়া হয়েছে। না 250 টাকা আর হচ্ছে 100 টাকা দিয়ে আসছি, তাইলে 350। আর ওনার ইয়ে ছিল 750, মানে ইয়ে টাকা 700 টাকা, 720 টাকা। তো বাকি টাকা হচ্ছে কত টাকা থাকে, 720 থেকে 150, 100 টাকা আর হচ্ছে 250, 350 টাকা দেওয়া হয়েছে ওনার। 350 টাকা আমি দিয়ে ফেলছি, তো আরো কত 350 টাকার মতো থাকে। তো সন্ধ্যার দিকে আমি বললাম ভাই আপনার বিকাশ নাম্বারটা দেন, বিকাশ নাম্বারটা নিলাম, আরো 350 টাকা দিলাম। বলছে ভাই 350 টাকা দিলেন কেন? আমি বলছি এই কারণ, মানে আপনারা তো আমি চিকিৎসা করে 720 টাকা টোটালি দিলাম, আমি 30 টাকা আরো বেশি দিচ্ছি। বলছে ভাই আপনি অ্যাটলিস্ট আমার 1000 টাকা বেশি দিতেন। আমি বলি কেন? কয় ভাই এটা তো কি মানে ওনার ওনার কাছে দেন না। আমি বলি ওনার কাছে মানে আপনি আপনি স্থানীয় হই কেন কেন, মানে আপনি এখানে অনেকদিন ধরে থাকবেন, আপনি নিতে পারেন নাই, ওনার কাছে নিতে পারেন না, মানে আমার কাছেই কেন? মানে আমি যে এই যে হিউম্যানিটি দেখালাম 720 টাকার ওষুধ চিকিৎসা করাইলাম, ঠিক আছে আমি আপনার চিকিৎসা করাইছি যা যা লাগে করাইছি, এখন আপনি অতিরিক্ত কেন দাবি করতেছেন? ওই 1000 টাকা দিয়ে কি হবে? হয় অ্যাটলিস্ট তাহলে 500 টাকা দেন। আমি কেন 500 টাকা কেন দেবো? আপনার তো চিকিৎসা করাইছি আমি টোটাল, তো আপনি অতিরিক্ত কেন টাকা চাচ্ছেন? বলতেছে ভাই আমি চাইলে একটা বড় হসপিটালে গিয়ে এখানে এক্সরে টেক্সরে করতে পারতাম, এক্সরে করতে পারতাম, তারপর হইতেছে মানে 40-50 হাজার টাকা খরচ করতে পারতাম। আমি কেন করবেন 50? আপনার তো 50 হাজার টাকার চিকিৎসা লাগে নাই ভাই, আপনার যদি পা ভাঙতো বা এ ভাঙতো অটোমেটিকলি আমি দিতাম, বা জনগণ আটকায় রাখতো আমার দিতেই। তো এটা তো হয় নাই, তাই না? তো আপনি মানে কি বলতে চাচ্ছেন? ও ভাই আমি চাইলে এই দোকানে গিয়ে আমি আমার পরিচিত লোক আসছি না, আমি উদয় মানে আমি চিকিৎসা টিকিৎসা করাতে পারতাম, এই রিপোর্ট দেখাই আমি আপনার কাছে আরো টাকা দিতে পারতাম। আমি কেন নিবেন আপনি? আমি তো মানে কি আমি আপনার কোইন্সিডেন্ট ঘটছে, আপনার হালকা আলু মানে হালকা একটু ছিলে গেছে, রক্ত বেরিয়েছে, চিকিৎসা 720 টাকা, এটাই তো অনেক। আমি তো কত হয়েছে এরকম চিকিৎসা করেন, ঠিক আছে আপনি অন্য লোক, আপনার শরীর তো আমার না, আপনি অন্য শরীর, তো আপনার চিকিৎসা করাইলাম মানবতার খাতে। তার মানে এই না যে আমি দুর্বলতা, মানে যে করাইতে পারে না, যে কোইন্সিডেন্ট করে যারা জনগণ ভাগাই দিছে তারে ধরতে পারেন নাই, তার কোনো কিছু শিখতে পারেন নাই, আপনি আমার সাথে মানে আমি আপনার কাছে ভদ্রতা গিয়ে দেখাইলাম যে ভাই আপনি ঠিক আছে আপনারা চলেন, আপনি আমার কাছে মানে অতিরিক্ত টাকা কেন দাবি করতেছেন? বলতে থাকো ভাই আপনারা মানে আমি খুঁজে পাবো তোমার নাম্বার দেয় এই সেই। আমি বলি ভাই এটা তো কোনো কথা না, আপনারা আমি মানে আপনি হয়তো করাইতে পারতেন, আপনার পরিচিত লোক দেখলে এই ইয়ে দিয়ে কি বলে স্ক্যান টিস্ক্যান এক্সট্রা টেক্সট্রা করতে পারতেন, তাহলে আলটিমেটলি আপনার লাভ হইতো কি? মানে এক্সট্রা টেক্সট্রা আপনার তো দরকার নাই কেন করতে, মানে এটা কি আপনার লাভ হইতো? বলে উনি র্যাক করে মানে ফোন কাটে দিছে। তো ভাবলাম ওনার যদি পরিচিত দোকান হইতো উনি হয়তো বা আমার কাছে 10-15 হাজার টাকার চিকিৎসা মানে নিত, ওই এই কারণেই হয়তো উনি কন্ট্যাক্ট করে নিত। তো ভাবলাম মানুষ মানে সুযোগের অভাবে কত সৎ, যখন ওনার সাথে কথা বললাম যাওয়ার সময় মানে কত ভদ্র একটা ছেলে, মানে আমি ভাবছি উনি তো ডিফেন্সে চাকরি করে, মানে ওনার হেয়ারস্টাইল চোখ বা ভদ্রতা দেখে ডিসিপ্লিন দিবে। তারপরেও দেখলাম যে ওনার আসল রূপ, মানে আমরা ঠিক কোন জায়গায় আছি যে সুযোগের অভাবে একটা মানুষ কত বড় সৎ হইতে পারে, আর আমরা তারে নিয়ে মাথায় নিচে নাচি। এখন আসি মানে অটো রিক্সা নিয়ে, ওনার তো গেল অটো রিক্সা বিষয়টা, অটো রিক্সার যে কোইন্সিডেন্ট হলো 80% দোষ ওনার, আর আমার 20% আমি উল্টা আসছি। ঠিক আছে উল্টা আসছে আমি দোষ দিচ্ছে, কিন্তু উনিও উল্টাই ছিল, এটা যদি রাইটও হইতো তাও আমি কোনো বিচার পাইতাম না, মানে জনসাধারণ তারা অটোর পক্ষ দেয়, অটোর পক্ষ দেয়, অটো গরিব,
মানে আমাদের কি ভুল ধারণা, আমার একটা গাড়ি আছে মোটরসাইকেল, তার মানে আমি ধনী। ভাই ধনী হইলে আমি রাইড শেয়ার করতাম না। আর রাইড শেয়ার পিছনে আর একটা কারণ আছে, আমি আগে জবই করতাম। তো জব করলে আপনারা জানেন যে মেধা শ্রম আপনার সব কিছুই মানে এক কথায় বলতে গেলে অন্যের। এটা আমি মাইনেই জব করতাম, অনেক দিন যাবত জব করছি, অনেক জব করছি। তো জব করার পর আমি একটা ভার্সিটিতে পড়ালেখা করতেছি, প্রায় 9 সেমিস্টারের না 8 সেমিস্টারের দিকে। 8 সেমিস্টারের দিকে হইতেছে আমার ফাইনাল পরীক্ষা ছিল, আর জবও করছিলাম। তো হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যায় বলতে সিরিয়াস অসুস্থ, জ্বর 160 ডিগ্রির মতো। এই সময় সিজনে ছিল, সবারই প্রায় মোটামুটি জ্বর আসছিল। তো অসুস্থ হওয়াতে স্বাভাবিকভাবেই আমি পরীক্ষাতে অফিসে কোনোটাতেই আমি যাইতে পারিনি। পরীক্ষা ছিল দুপুর 2টায় আর অফিস ছিল সকালের দিকে। তো আমি পরীক্ষা দিয়েছি খুব ম্যানেজ করে, আর বস রিকোয়েস্ট করে, বস আমার 2টা পরীক্ষা, আমার দিতে হবে, আবার এসে আমি জয়েন করি। বলছে আচ্ছা ঠিক আছে, কারণ উনি জানতো আমি স্টুডেন্ট, মানে আমার স্টুডেন্ট এগিয়ে নিয়েছে। ওনার একজন মানে শিক্ষিত লোক লাগবে ওনার হিসাব টিসাবের জন্য, আমি ওই কারণেই ওনার এখানে জয়েন করছি। এবং উনি জানে পড়াশোনা করি। এবং উনি যখন বলছিল তখন বলছিল ঠিক আছে, আমার তো অফিস সকাল 5টা থেকে, উনি একটা আরবদার, সকাল 5টা থেকে 10টা পর্যন্ত ওই সব কিছু শেষ করে তুমি ভার্সিটি টার্সিটি যা করো মন চায় তা করো। যদিও এটা কথা ছিল, বাট এটা হয় নাই। সকাল 5টার মধ্যে দিতাম, 1টা 2টা বাজে 3টা বাজে আমার সব ব্যাংকের টাকা টুকা দিয়ে আমি মানে একদম ফ্রি হইতাম। তো 3টা, অনেক সময় 4টা 5টা, অনেক সময় মানে অন্যান্য কাজও ডাকতো, ফ্যামিলিগত কাজে, এই জায়গায় যাও এই জায়গায় যাও। তো আমি মাইনেই নিছি যে ভাই অন্যের চাকরি মানেই তো এগুলা, অন্যের গোলামি করতে হবে, মানে দাসত্ব করতে হবে। তো এটা মাইনেই নিছি। তো আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন ছিল যে হ্যাঁ চাকরিটা করে করে কোনো রকম আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলি, যেহেতু এই দেশে এই শহরে স্টুডেন্ট ফ্রেন্ডলি কোনো জব নাই, কোনো জবই নাই বলতে গেলে, মানে একটা সিঙ্গেল জব নাই যেটাতে স্টুডেন্ট ফ্রেন্ডলি, মানে স্টুডেন্টরা জব করতে পারবে। মানে আমার জানা নেই, হয়তো আপনাদের জানা আছে, আমি অনেক খুঁজছি পাইনি। তো বাধ্য হয়ে মানে যে কোনো চাকরিতে ঢুকতে হয়, যেহেতু আমার চাকরি ছাড়া চলবে না, আমি পড়াশোনাটা চালাই যেতে পারবো না, মধ্যবিত্ত, মানে মধ্যবিত্ত বলতে নিম্ন মধ্যবিত্ত, নিজের খরচ আমি নিজেই চালাইতেছি, পড়াশোনার খরচ অ্যাটলিস্ট। তো এই দিন যাইতে পারি নাই। উনি হঠাৎ করে এর পরের দিন আমার আরেকজনের মাধ্যমে, যার মাধ্যমে আমি নিয়োগ হই, ওরে বইলা দিছে, মানে আমারে বইলো, মানে আমারে বলতে যে আমার আসার দরকার নেই। তারপরে আমি আমার ছোট ভাইটার কাছে আসলাম, ইনস্ট্যান্ট যেহেতু চাকরি নাই, ওনার একটা থাকার জায়গাও ছিল, আমি থাকার জায়গা নাই, তো আমি হঠাৎ করে ওনার মানে ওনার দেওয়া রুমে বা ওনার ইয়েতে থাকবো কেন, হঠাৎ করে আমি চলে আসি ওনার ইয়েতে। আমার ভাই মানে ইয়েতে পড়ে, ন্যাশনালে পড়তেছে, ন্যাশনালে আমাদের একটা ভার্সিটি, ওইটাতে পড়তেছে। ওদের কাছে চলে আসি, ওদের এখানে সুস্থ হই। পরীক্ষা কিন্তু ফাইনাল পরীক্ষা সেটা দিতে পারি না, যেদিন পরীক্ষা ছিল, যেদিন জ্বর হয়েছিল শেষ পরীক্ষা আমি দিতে পারিনি, কারণ আমার জ্বর ছিল, আমার পরীক্ষা দেওয়ার মতো সিচুয়েশন ছিল না। পরবর্তীতে এটা ইমপ্রুভমেন্ট দিতে হয়েছে। তো দিতে হয়েছিল তখন আমি সুস্থ হওয়ার পর, ওই সময় আমি চিন্তা করি নাই, সুস্থ হওয়ার পর আমি চিন্তা করলাম যে পুঁজিবাদরা বা ব্যবসায়িকরা বা কোম্পানির ওনাররা কত বড় মানে মানবতা বিরোধী, বা মানে তাদের ভিতরটা আসলে কি দিয়ে করা, যে একটা মানুষ অসুস্থ, সে পরীক্ষা দিতে পারে না, এটা জানে, আর আমার অফিস কেউ করবে তারে আমি মানে এই ছুটিটা আমি দিতে পারলাম না, মানে এটা মাইনে নিতে পারলাম না, অসুস্থতা সত্ত্বেও আমি মানে ইয়ে করতে পারলাম না। হয়তো ওনার হয়তো আমার ভাল লাগে নাই, হয়তো ভাল লাগে নাই, ঠিক আছে, কিন্তু আপনি একটা সিস্টেমে তো আমার বাদ দিতে পারতেন। একটা সিস্টেমটা কি, আমার সুস্থ হওয়ার পরেও আপনি বলতে পারতেন যে তুমি আর একটা জব দেখো, মানে তোমার মতো, মানে তোমার মতো লোক আসলে আমার কোম্পানি দেওয়া হবে না, কারণ আমার আর একটু ফুল টাইম যারা জব করতে পারবে, ভার্সিটি টার্সিটি থাকবে না, তাদের লোক দরকার। তাইলে আমি বুঝে নিতাম যে ঠিক আছে, আপনি তো এটা বলছেন,
আমি আপনার আগেই অ্যাডমিশন মানে আপনার কোম্পানিতে যোগ হওয়ার আগের দিন পর্যন্ত আমি আপনাদের বলছি যে আমি জব করি, সপ্তাহে 2 দিন ক্লাসে যাব। আমার ক্লাস 1:30 2টা 11টা থেকে শুরু, মানে 2টা 3টা থেকে শেষ, সপ্তাহে 2 দিন। বলছে সপ্তাহে 2 দিন না, তুমি চাইলে প্রতিদিন যেতে পারবে, আমার অভিজিৎ 10টার সময় শেষ হয়ে যায়, তুমি প্রতিদিন যাও, সমস্যা নাই। তো যদিও উনার কথাটা রাখতে পারে নাই, তো ওইটার কারণে হয়তো উনি সপ্তাহে 2 দিন যেতে উনার হয়তো মানে মন খারাপ হইতে পারে, বা উনার কোম্পানির স্বার্থের আঘাত হইতে পারে। তো এটা যদি হয়েও থাকে তাইলেও যদি আমার সাথে করার থাকে, তাইলে অসুস্থ সময় কেন, এটা খুব আমার বিবেকে নাড়া দিল। এরকম অনেক ছোট ছোট ঘটনা আছে, যারা চাকরিটা করে মানে তারা হয়তো আত্মীয় স্বজনের কেউ বিয়ে, অথবা তার আম্মা অসুস্থ, যাইতে পারে নাই। তো এরকম আমার জীবনে অনেক ঘটছে, কিন্তু তখন আমার চাকরির প্রতি এত বিরক্ত লাগে নাই। মানে আমার মনে হয়েছে যে ঠিক আছে, চল, মানে যেহেতু ওইটা উনার কোম্পানি, উনার রেগুলেশন, সো আমি ওইভাবে মানে মাইন্ড করছি না, আমার মনে কিছু নিয়েছি। কিন্তু অসুস্থ হওয়ার পরে যখন চাকরিতে চলে যায়, তখন এটা আমার খুব গায়ে লাগছে, এবং তখন থেকে আমি প্রতিজ্ঞা করছি যে আমি অন্তত আর কোনোদিন জব করব না। হ্যাঁ, আমি জব করব, যদি মানে নিয়তির লেখা তো বোঝা যায় না, বাট আমি আমার সব জ্ঞানে কোনোদিন জব করবো না, যদিও করতে হয় বাধ্য হইয়া, এবং আমি এমন জব করবো যেটাতে আমি সকাল বিকাল না করতে পারি। মানে ধরেন কোম্পানি, আমি যেন আজকেই আমি বলতে পারি যে আমি চাকরি করবো না, মানে আমার যেন কোম্পানির লাভ হয়। সকাল বিকাল মানে যে চাকরি আমি না করতে পারবো না, সেই চাকরি আমি করবো না। মানে আমরা চাকরি করি বাধ্যতামূলক হয়ে, যে এই মানে আমার চাকরি করতে হবে, নাহলে আমার ফ্যামিলি চলবে না, এই ধরনের চাকরি যেন না করি। মানে অন্তত আমি এটা বলি যে আমি যেন সকাল বিকাল না করতে পারি। আপনি আমার সাথে করবেন কি, আমি আপনার সাথে করলাম, মানে আমি আপনার কোম্পানিতে চাকরি করবো না। তো এই জন্য এটা যেন বলতে পারি। তারপরেও এটা একবার শেষের দিকে আমি আমার এখন ব্রেনে কোনোদিন অন্যের চাকরি করবো না, কারণ চাকরি করা মানে নিজের মেধা, শ্রম, পরিশ্রম অন্যের জন্য দেওয়া, নিজের কোনো কিছুই না, লাইফই থাকে না বলতে গেলে। আপনি হয়তো কোথাও ঘুরতে যাবেন, আপনার হয়তো মেন্টালি আজকে খারাপ লাগতেছে, আজকে ভালো লাগতেছে না, আজকে সারাদিন ঘুমাইতে মন যেতেছে আজকে একা থাকি, একা একা নিজের সাথে কথা বলি, কোথাও ঘুরতে যাই, এটা থাকবে না। কারণ চাকরির জীবনে আপনার কর্পোরেট মানে জীবনে আপনার মেন্টাল অসুস্থ বলে কোনো শব্দ নেই, মানসিক অসুস্থ। আপনার শারীরিক অসুস্থতার কিছু প্রাধান্য দেয়, আবার কিছু কিছু দেয় না। তো মানে শারীরিক অসুস্থতা বলে এতদিন টাকা লাগে, চলে আসো। আপনি মেন্টালি ফিট কিনা এটা মানে ওরা দেখে না, দেখতেও চায় না। তো আমি ওই দিন থেকে সিদ্ধান্ত নিলাম যে না, আমি চাকরি করবো না। তো 3-4 মাস আমি চাকরি করবোই না। আমি একদম মানে হয়ে গেলাম, মানে চাকরি করবো না, প্রয়োজনে আমি রাস্তায় জালমুড়ি বেচবো, ওই জায়গায় ঘুরে বেড়াবো, মানে মানে একদম একবেলা গায়ে থাকবো, চাকরি করবো না, যেহেতু আমি মানে তো কি হইলো, 3-4 মাস পরে আমি আমার যেহেতু একটা ড্রাইভিং লাইসেন্স ছিল, বা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি ছিলাম আমি, মানে ইন্টার পরীক্ষা দিয়ে আমি বাইরে যাওয়ার একটা প্রস্তুতি ছিল, বাট টাকার কারণে আমি আর যাইতে পারিনি। অবশেষে আমি এটা বাদ দিলাম, ভাবলাম যে টাকা যেহেতু নাই, আমি আর কি করার। সব কিছু মানে আমার বেতনের টাকা দিয়ে আমি ড্রাইভিং লাইসেন্স, তারপরে হচ্ছে গাড়ি শেখা, প্রাইভেট কার শেখা, এগুলো আমি সব কিছু নিজেই গ্যাদার করি নিজের টাকা দিয়ে। তো আমার কাছে লাইসেন্স ছিল, তখন আমি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম চাকরি যেদিন গেল এর 1 সপ্তাহ পরে যে আমি একটা গাড়ি কিনবো, রাইড শেয়ার করবো। আমি তো যখন তখন ভার্সিটিতে যেতে পারবো, পরীক্ষা দিতে পারবো, সকাল বিকাল যে কোনো সময়। আমার আজকে মন যেতেছে না, আমি সারাদিন ঘুমাবো। তো এই দৃষ্টিতে এই ইয়েতে আমি করে আমি হচ্ছে চাকরিটা করি, কি বলে, গাড়ি কেনার সিদ্ধান্ত নেই, এবং দীর্ঘ 2-3 মাস সংগ্রামের পর আলটিমেটলি মানে আমার যেহেতু মধ্যবিত্ত, আমার টাকাটা ম্যানেজ করে অনেক জায়গা থেকে লোন টোন নিয়ে আমার এই টাকাটা ম্যানেজ করা হয়। এটাতে আমার 2-3 জনে হেল্প করে। আমার যেহেতু সিদ্ধান্ত অটল, তো এটা দিতে বাধ্য। একটা কথা আছে না, যে মানুষের যদি মন থেকে অটল একটা সিদ্ধান্ত থাকে, ওইটা আসলে তার মানে হইতেই হয়, নাহলে হয় না। তো আমার সিদ্ধান্ত একটাই ছিল, আমি চাকরি করবো না,
তো আমি ঢাকা পড়াশোনা করতে হলে আমার থাকতে হবে ঢাকায়, তো ঢাকা থাকতে হলে আমার এসেই আমার হয় বাড়ি থেকে টাকা দেবো, নাহলে আমি আমারটা যদি ইনকাম করতে হয় আমি গাড়ি কিনবো। তো দীর্ঘ 3 মাস পর টাকা দেয়, টাকাটা ম্যানেজ করে একটা গাড়িটারি কিনি। তারপর আজকে পর্যন্ত জানুয়ারির দিকে গাড়িটা কিনি, আজকে পর্যন্ত আমি গাড়ি চালাই, রাইড শেয়ার করতেছি। তো এই ধরনের কোইন্সিডেন্ট ঘটে। তো আজকে যেটা মানে গতকালকে 25 তারিখ যেটা ঘটছে, এটা আমার জীবনে একটা স্মরণীয় থাকবে। যে মানুষ অ্যাক্সিডেন্টের পিছনেও মানে ধরেন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তো আমি ব্যবসা করতে চাই, মানে সুযোগে সদ্ব্যবহার করতে চাই। আর পাবলিক তো বললাম যে পাবলিক সবসময় মানে ওদেরকেই সাপোর্ট করে, যারা পরিচিত ওরা হয়তো লুকানো। তো আমার প্রশ্ন হইতেছে, এই যে সরকার আর কিছু প্রশ্ন আছে যে বর্তমান সরকার ইউনিয়ন সরকার 5ই আগস্ট 2024 বিগত শেখ হাসিনা সরকার আওয়ামী সরকার পতন হওয়ার পর ইউনিয়ন সরকার আসে মানে করতে, সংস্কার করতে। আমরা জানি যে সংস্কার কি, মানে রাজধানীতে অটো রিক্সা চলতে দেওয়া হবে না। অথচ দীর্ঘ 1 বছর প্লাস সময়, জুলাই 1 বছর প্রায়, 1 বছরেও ঢাকার রাজধানী থেকে মানে অটো রিক্সা নিধন করতে পারেন। আপনি কিসের সংস্কার করবেন? কোনো সংস্কার করতে পারবেন না, কোনো সংস্কার আপনাদের হবে না, আপনি পারবেন না। তো একটা অটো রিক্সা নিধন করতে পারেন না, ওদের কোনো লাইসেন্স, আমরা বৈধ টাকা দিয়ে রাস্তায় গাড়ি চালাই, আমাদের ড্রাইভিং লাইসেন্স কত টাকা লাগে, গাড়ির ট্যাক্স দেই, গাড়ির কাগজ কত টাকা লাগে, আমরা টাকা দিয়ে গাড়ি চালাই এবং আমাদের ড্রাইভিং লাইসেন্স লাগে, তাই না? আর অটো রিক্সা কি লাগে না? অটো রিক্সার নাম্বার প্লেট লাগে না, লাইসেন্স লাগে না, মানে এক কথা বলতে নিয়ম নীতি ওদের মানেই লাগে না। ওদের কাছে অসহায়, মানে পুলিশও তাদের কাছে অসহায়। পুলিশ ধরে কি আমাদের মতো কিছু উবার পাঠাও বা রাইড শেয়ার করে এই ধরনের চালককে ধরে মামলা দিয়ে দেয়, উল্টো পাল্টা একটু সামান্য ভুল করলে উল্টো মানে মামলা দিয়ে দেয়। আর অটো গাড়িতে উল্টা চলে, উল্টা যায়, লাইসেন্স নাই, তাদের কি মানে ধরার মতো কিছু না। কারণ এই দেশে হচ্ছে মানে যারা নিয়ম মানে শুধুমাত্র তাদের জন্যই নিয়ম, আর যারা মানে না তাদের কাছে কোনো নিয়ম নেই। ধরেন একটা উদাহরণ দিই, ধরেন প্রাইভেট কার, মানে অন্যায় কি প্রাইভেট কারে যদি ড্রাইভারের সিট বেল্ট না লাগায় বা প্যাসেঞ্জারের সিট বেল্ট না লাগায়, এটাও একটা অন্যায়। একটা ট্রাফিক, একটা মোটরসাইকেল ড্রাইভার যদি হেলমেট না পরে, এটাও অন্যায়। তাইলে আমি দেখি নাই অন্তত যে প্রাইভেট কারদের সিট বেল্ট লাগায় না দেখে মামলা দিতে, আমি দেখি না, হয়তো আপনারা দেখছেন। তার মানে কি, মানে মামলা শুধুমাত্র গরিবের জন্যই, গরিবকে আটকায় দাবায় রাখার জন্যই মামলা টামলা দেওয়া হয়। আর যারা মানে না জোর মানে মোব, মানে যারা মানে মোব তৈরি করতে পারে আশেপাশে, আমার পরিচিত, আমার আত্মীয় স্বজন আছে, আমার এই জায়গায় লোকাল স্থানীয়, এখানে মানে জোর করে কেউ কিছু করতে পারবে না। কারণ এই দেশে হচ্ছে এক হচ্ছে টাকা আর হচ্ছে ক্ষমতা, এই দুটোর কাছে ক্ষমতা মানে আমাদের মতো মধ্যবিত্তরা হেরে যায়। তো এই জিনিসটাই যে আপনি দীর্ঘ 1 বছর অটো রিক্সায় নিয়ন্ত্রণ করতে পারেন না। হ্যাঁ, হয়তো বিভিন্ন অলিতে গলিতে কি চাকা চিকন চাকা যাতে না চলতে পারে রিক্সার জন্য ট্রেপার লাগাইছেন, ট্রেপারে কোনো কাজ হচ্ছে? কোনো কাজ হয় না। মানে একটা অটো রিক্সা নিয়ন্ত্রণ করতে পারেন নাই, মানে কি ধরনের আপনার ক্ষমতা আছে? আর কিছু সুশীলদের কাছে আমার প্রশ্ন, আপনারাই বলেন সমাজে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে মানে শুরু তুলেন যে অটো রিক্সা চলতে পারবে না, অটো রিক্সা বেপুরিয়া, ওদিক ওদিক যায়, ওরা হুট সোজা যাচ্ছে, হুট করে বামে ঢুকাই দিবে, ওরা পিছনে টাকা সবই নেই যে পিছনে একটা গাড়ি আসতে পারে, ডাইনে বামে গাড়ি আসতে পারে, ওইটা তাদের মাথায় ধারণাই নেই। এই যে ধারণা নাই, এই যে তাদের এই অন্যায়গুলা, এগুলাতে মানে মাইনে নিতে হয়, এই যে এগুলো তো আপনারাই সুর তোলেন, তাই না? যে অটো রিক্সার নিয়ম নীতি মানে না, আপনারা সুর তুলেন না? তো আপনারা যদি এই ধরনের সুর তোলেন, তাহলে এই অটো রিক্সা উঠে কারা? আমার প্রশ্ন, উঠে কারা? এই অটো রিক্সা তো আপনারাই উঠে, ভাই আপনারাই তো উঠেন না, তাই না? আপনারা না উঠলে অটো রিক্সা কাদের নিয়ে চলবে? আপনারাই উঠেন, আবার একটা অ্যাক্সিডেন্ট ঘটলে আপনারাই অটো রিক্সার পক্ষ নেন না? তখন যদি আটকাই বলতেন, ভাই ওর যে ক্ষতি হয়েছে মোটরসাইকেলে, ও গ্লাসের বা এই যে এগুলোর খরচ দাও, ওর চিকিৎসার খরচ দাও, মানে দাও, তাইলে কি
ও কি দ্বিতীয়বার মানে যখন একটা ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট ঘটার পর ও কি ভাবতো না, মানে অন্তত পিছ তাকাইতো, এটার কথা মনে হইলো। তখন ওর কিছুই দিতে হয় না, কিছুই দিতে হয় না ওর। ও হুট করে গরিব মানুষ চলে যাও, এই যে চলে গেল, তার তো কিছু মনে থাকবে না একটা মানুষের। এই যে আমি আমার আমার সাথে হয়েছে এটা, হ্যাঁ আমার সাথে হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ওরা টাকা দিছি এবং আমার গাড়ি ঠিক করেছি। আমার গাড়ি ঠিক করাইতে প্রায় 1,000-1,500 টাকা নিয়েছে, হ্যাঁ। তো এই যে আমার হয়েছে, ওনারা চিকিৎসা করাইছি, আমার সারাদিন ইনকাম গেছে, হ্যাঁ। তো আমার মনে থাকবে, দ্বিতীয়বার অন্তত একটা গাড়ি স্ট্যান্ড করা থাকলেও আমি আরও 100 হাত দূরে যাওয়ার চেষ্টা করবো, যদিও 100 হাত নাই, অন্তত 3-4 হাত যতটুকু দূরে যাওয়া সম্ভব। ও স্ট্যান্ড করা মানেই যে ও গাড়ি চলাবে না, মানে ঢুকাই দিবে না, এটা আমার বিশ্বাস হবে না, কারণ এটা আমার মন থাকবে, আমি টাকা দিছি। তো ওইটাও যদি ও যদি জরিমানা দিত, ওরও মন থাকতো, থাকতো না। যেহেতু ওর দিতে হয় নাই, ওর আবার আরেকদিন হয়তো আরেকটার সাথে কোইন্সিডেন্ট করবে এবং আবার বাইচে যাবে, যেহেতু ওর টাকা দিতে হয় নাই। ওর না আছে ড্রাইভিং লাইসেন্স, না পুলিশে মামলা দিতে পারবে, না আছে নাম্বার প্লেট, না পুলিশে ট্র্যাক করতে পারবে। ও ওর মতো বেপুরা ওয়া। তো এই আর কি। তো ঢাকা শহরে আসি যতদিন না বড় কোনো দুর্ঘটনায় মারা না যাই, ততদিন পর্যন্ত আসি, এভাবেই আসি আর কি। এভাবেই দিন দিন জীবন যায়, ছোটোখাটো অন্যায় আমরা মাইনে নিতে হয়, কারণ এই শুধু আইন নেই, আইন আইন শুধু খাতা কলম, কাগজে কলমেই আছে। আমি মানি না, আমার আমার কাছে কোনো আইন নেই। কোন দিক দিয়ে শান্তি পাবো বল, কোনো দিক দিয়ে শান্তি নেই। তো এই ছিল মানে আমার আজকে মনের কথা, এইগুলো না বললে মানে আমার ভিতরে কষ্টটা আসলে যাইতো না, আমি বুঝতে পারতাম না। আমার কালকে থেকে আমার খুব খারাপ লাগতেছে যে ভাই, হ্যাঁ অ্যাক্সিডেন্ট ঘটছে, মানে একটা ছোটোখাটো ইয়ে হয়েছে, আমি আমি আমার সাথে এটা ই করতো, মানে আমার সাথে এই অন্যটা কেন হইলো, মানে আমি আমি মানে এখানে আমার দোষটা কি? আমার দোষ একটাই, আমি উল্টো আসছি একটু জায়গা, শুক্রবার ছিল এই জন্য আসছি, হ্যাঁ আমার দোষ, এটা মেনে নিছি এবং আমি এটা ইয়ে করি, আমি আর চেষ্টা করব যে অন্তত না যাইতে। কিন্তু মানে আমার সাথে যা ঘটছে, যে হে যে প্যাসেঞ্জার আমার যাত্রী ছিল, সেও সুযোগ নেওয়ার চেষ্টা করছে এবং যারা স্থানীয় ছিল তারাও মানে আমার সাথে ইয়ে খারাপ ব্যাপার, যে মানে আমি মানে আমি আমার সাথে অ্যাক্সিডেন্ট ঘটলো, আমার টাকা আমাকেই দিতে হইলো, যাত্রীরও আমি টাকা দিলাম, মানে চিকিৎসা করাইলাম, তারপরে এক্সট্রা টাকা চাইলো, আমি এটা মিলাতে পারলাম না। তো এই আর কি, পরবর্তী আর কোনো কিছু নিয়ে হয়তো কোনোদিন কথা বলবো। ততদিন ভালো থাকবেন।